রাজধানীর উত্তরায় লাভলিন নামের একটি রেস্তোরাঁয় আগুন লেগেছে। সকাল 10:30টার দিকে এ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট। এখন পর্যন্ত 7 জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস জানিয়েছে সকাল 10:38 উত্তরা 12 নম্বর সেক্টরের শাহ মখদুম রোডের লাভলিন রেস্টুরেন্টে আগুন লাগে। খবর পেয়ে বেলা 11:15টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় একটি ইউনিট। পরে আগুন নিয়ন্ত্রণে আনতে যুক্ত হয় আরও 9টি ইউনিট। ফায়ার সার্ভিসের সাথে যোগ দেয় এলাকার স্বেচ্ছাসেবীরাও। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন রেস্টুরেন্টের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত। রেস্টুরেন্টের পাশাপাশি ভবনটিতে জিমনেশিয়াম, বিউটি পার্লার, আবাসিক ফ্ল্যাট রয়েছে। ভেতরে কয়েকজন আটকা পড়েছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। গ্লাস দিয়ে আমি নিচে তাকাইছি, তাকানোর পর দেখি যে না এই আগুন ধরছে। পরবর্তীতে সবাই জাগাইছি, জাগানোর পর ভাই ওঠেন। রেস্টুরেন্ট আছে, এইখানে সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। এখানে বড় বড় কয়েকটা সিলিন্ডারের আমরা শব্দ পাইছি। আবাসিক এলাকায় কোন রকমের কোন বিল্ডিং এর ভিতরে কোন রকমের রেস্টুরেন্ট দেওয়াটা ঠিক না। রাজধানীর 300 ফিটে গাড়ি চাপায় বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় বিক্ষোভ করেছে সহপাঠী শিক্ষার্থীরা। বেলা 12টার দিকে রাজধানীর পলাশীতে বিক্ষোভ করেন তারা। এ সময় শিক্ষার্থীরা বিচার নিশ্চিতের দাবি জানান। বলেন, কোনো প্রভাবশালীর কারণে যেন বিচার বিলম্বিত না হয়। আহতদের চিকিৎসার ব্যয়ভার দোষীদের বহন করতে হবে। পাশাপাশি নিহত মাসুদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। এর আগে বৃহস্পতিবার রাতে 300 ফিট এলাকায় বেপরোয়া গতির প্রাইভেট কারের ধাক্কায় মুন্তাসির মাসুদ নামে এক বুয়েট শিক্ষার্থী নিহত হয়েছে। এছাড়া অমিত শাহ ও মেহেদি হাসান নামে তার 2 বন্ধু আহত হয়েছেন। শুক্রবার ভোরে 4টার দিকে রাজধানীর 300 ফিট সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুতাসিম মাসুদ সিএসই বিভাগের 21তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। প্রাইভেট কার সহ 3 আরোহী রূপগঞ্জ পুলিশের হেফাজতে রয়েছেন। অভিযুক্ত চালক মদ্যপ অবস্থায় ছিলেন এবং বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন। আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার অবশ্যই বিবাদী পক্ষকে বহন করতে হবে। 3, নিহত মাসুদের পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করতে বিবাদী পক্ষকে বাধ্য করতে হবে। চেকপোস্টে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করছিল, সেই মুহূর্তে পিছন থেকে একটা লাল রঙের প্রাইভেট কার এসে ওদের উপরে ওই দাঁড়ানো অবস্থায় তাদের ঘাড়ের উপরে তুলে দেয়, চাপা দেয় এবং একটা ছেলে জায়গার পরে মারা যায় এবং 2 জন হাসপাতালে ভর্তি আছে। এক্ষেত্রে ওই লাল রঙের গাড়িটাও আটক করা হয়েছে এবং গাড়িতে যে 3 জন ছিল তারা সবাই আমার থানা হেফাজতে আছে। তাদের বিরুদ্ধে মামলা দেওয়ার প্রক্রিয়াধীন আছে। সড়ক দুর্ঘটনায় বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় বিক্ষোভ করছেন সহপাঠীরা। বুয়েট এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি ইবনে কামাল, এই মুহূর্তে আসলে শিক্ষার্থীরা বিক্ষোভ কোথায় করছেন আর এই ঘটনায় মামলা হয়েছে কিনা? শরীফ, নামাজের কারণে এই মুহূর্তে যে বিক্ষোভ সেটি কিন্তু স্থগিত রয়েছে বা সাময়িক সময়ের জন্য বন্ধ রয়েছে। সর্বশেষ যে তথ্য আমার কাছে রয়েছে সে অনুযায়ী সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালে এই যে মারা গেছে যে শিক্ষার্থী, বুয়েটের সিএসসি শিক্ষার্থী মাসুদের ময়নাতদন্তের কাজ সম্পন্ন হয়েছে এবং এই মুহূর্তে সেই সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতাল থেকে বুয়েটের উদ্দেশ্যে কিন্তু তার মরদেহ নিয়ে আসা হচ্ছে বলে আমি সর্বশেষ যে তথ্য সেটি জানতে পেরেছি। এবং এখানে আনার পর তার একটি জানাজা অনুষ্ঠিত হবে এবং সেখানে আসলে এই যে বুয়েটের যারা বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রয়েছে তারা থাকবেন। বুয়েটের শিক্ষার্থীদের সঙ্গে আমার প্রতিনিয়তই কথা হচ্ছে, তারাও বলছিল যে এই ঘটনার যেন সুষ্ঠু বিচার হয় সেই জন্য তাদের যা যা করা প্রয়োজন, যেরকম আন্দোলন করা প্রয়োজন সেটি তারা করবেন। এবং তারা বলছিলেন যে এই যে পুরো যে ঘটনাটি পুরোটি আসলে মর্মান্তিক। আপনি জানেন যে গাড়ি চালক যে ছিল সাদমান, তার বাবা যেহেতু একজন প্রভাবশালী ব্যক্তি, সেক্ষেত্রে পুরো বিষয়টি আসলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল, এরকম অভিযোগও কিন্তু শিক্ষার্থীদের পক্ষ থেকে করা হচ্ছে। অল্প কিছুক্ষণের মধ্যেই এখানে এসে মাসুদের মরদেহ পৌঁছাবে এবং তারপরই কিন্তু জানাজার কাজ শুরু হবে। এবং আমরা মাসুদের সম্পর্কে একটু জানার চেষ্টা করছিলাম। সিএসসি বিভাগের অত্যন্ত মেধাবী একজন শিক্ষার্থী, তিনি বুয়েটে পড়াশোনা করছিলেন এবং গত রাতে আসলে বন্ধু বান্ধবের সঙ্গেই কিন্তু তারা ঘুরতে বেরিয়েছিলেন এবং 300 ফিটে গিয়েছিলেন। যখন 300 ফিটের এখানে যায় তাদেরকে যে পুলিশ চেকপোস্ট আছে সেই চেকপোস্টে তাদের পরিচয় জানার জন্য এবং বিস্তারিত কথাবার্তা বলার জন্য পুলিশ থামায়। ঠিক ওই সময়ে একটি টয়োটা লাল রঙের গাড়ি এসে আসলে তাদেরকে চাপা দেয়। আমি
মাসুদের মরদেহ দেখছিলাম কিছুক্ষণ আগে, এতটাই সজোরে আসলে ধাক্কা দেওয়া হয়েছে যে মাসুদের ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, এমন একটি অবস্থা কিন্তু আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ এই পুরো বিষয়টি নিয়ে বুয়েট এলাকায় এক ধরনের স্থবিরতা রয়েছে, এক ধরনের উত্তাল মনোভাব রয়েছে। মাসুদের মরদেহ আসার পর এখানে জানাজা অনুষ্ঠিত হবে এবং তখন হয়তো বুয়েটের শিক্ষার্থীরা নতুন কোনো কর্মসূচি। এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়েছে কিনা, আর যে গাড়িটি ধাক্কা দিয়েছে সেই গাড়ি চালাচ্ছিল যে তার কোনো লাইসেন্স ছিল কিনা? এখন এই বিষয়গুলো আসলে পুরোটাই প্রক্রিয়াধীন রয়েছে। আমি যখন নারায়ণগঞ্জের এসপির সঙ্গে কথা বলছিলাম, তিনি জানাচ্ছিলেন যে গাড়ি এবং যে 3 জন ছিল এই গাড়িতে তারা সবাই কিন্তু থানায় আটক আছে এবং মামলার যে বিষয়টি তা এসপি জানাচ্ছিলেন যে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে এবং মামলাটি খুব দ্রুত সময়ের মধ্যেই সম্পন্ন হবে। তবে এখনও কিন্তু মামলাটি পুরোপুরি কাজ সম্পন্ন হয়নি, মামলা লেখার কাজ চলছে। মামলাটি যখন সম্পন্ন হবে তখন আমরা নিশ্চিতভাবে জানতে পারবো যে পুরো ঘটনাটি আসলে কী হয়েছিল এবং ড্রাইভিং লাইসেন্সের যে বিষয়টি, যেহেতু সাদমানের আমরা যে পরিচয় পাচ্ছি সেই অনুযায়ী আসলে তার ড্রাইভিং লাইসেন্স থাকার মতো বয়স কিন্তু হয়নি বললেই চলে। রাজধানীর 300 ফিট এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বুয়েট শিক্ষার্থী। বুয়েট এলাকা থেকে সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী বনি ইবনে কামাল। জুলাই আন্দোলনে হত্যাকারীদের বিচার করতে না পারা হবে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা, এ মন্তব্য করেছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। সকালে খুলনা শিল্পকলা একাডেমিতে আয়োজিত সহায়তা প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। সার্জিস অভিযোগ করেন আন্দোলনকারীদের অনেককে বিতর্কিত করার চেষ্টা করছে বিভিন্ন রাজনৈতিক দল। বলেন আওয়ামী লীগ আমলে তাদের ভূমিকা যথাযথ ছিল না। স্বৈরাচার পতনের আন্দোলনে নিজেদের নেতিবাচক কর্মকাণ্ডে ইমেজ সংকটে পড়েছে পুলিশ। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ বাহিনীকে দায়িত্ব নিয়ে কাজ করার পরামর্শ দেন সার্জিস। নির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে আন্দোলনে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিও জানান তিনি। পরে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে খুলনা বিভাগে নিহত ৭৪ জনের পরিবারের মধ্যে ৫৮টি পরিবারের হাতে ৫ লাখ টাকা করে অনুদান দেয়া হয়। যারা অবৈধ অস্ত্র নিয়ে খুনি হাসিনার সাপ্লাই করা অবৈধ অস্ত্রগুলো দিয়ে আমার ভাই বোনদেরকে হত্যা করেছে, তাদের বিচার করা, এই প্ল্যাটফর্মগুলোর এই অন্তর্বর্তীকালীন যে সরকার তাদের সবচেয়ে বড় দায়। যদি এটা তারা তাদের জায়গা থেকে করে যেতে না পারে, এটাই তাদের সীমাবদ্ধতার এবং ব্যর্থতা। যুক্তরাজ্যের সাময়িকী দ্য ইকোনমিস্টের বর্ষসেরা দেশের তালিকার শীর্ষ স্থান পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় স্থানে রয়েছে সিরিয়া। এছাড়া তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা এবং পোল্যান্ড। প্রতিবেদনে বলা হয় বর্ষসেরা দেশের তালিকা প্রস্তুতের ক্ষেত্রে বিত্ত, সুখ কিংবা নৈতিকতার মানদণ্ডকে সেভাবে হিসেবে আনা হয়নি। বরং 2023 সালের তুলনায় 2024 সালে যেসব দেশ সবচেয়ে বেশি উন্নতি করেছে সেগুলোর ভিত্তিতেই প্রস্তুত করা হয়েছে এই তালিকা। বাংলাদেশ সম্পর্কে বলা হয়েছে এবারের বিজয়ী বাংলাদেশ, কারণ তারা এক স্বৈরশাসককে উৎখাত করেছে। আগস্টে ছাত্রদের নেতৃত্বে রাজপথে আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়, যিনি 17.5 কোটি জনসংখ্যার দেশটি 15 বছর ধরে শাসন করছিলেন। পাকিস্তানের করাচি বন্দর থেকে পণ্য নিয়ে 1 মাসের ব্যবধানে দ্বিতীয় দফায় চট্টগ্রাম বন্দরে ভিড়তে যাচ্ছে জাহাজ। দুবাই ভিত্তিক কন্টেইনার জাহাজটি শুক্রবার সন্ধ্যায় বন্দরের জলসীমায় পৌঁছানোর কথা রয়েছে। এবার আনা হচ্ছে গতবারের চেয়ে দ্বিগুণ পণ্য। পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে চট্টগ্রামের সরাসরি কন্টেইনার জাহাজ যোগাযোগ চালু হয় গেল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে। প্রথমবার আনা হয় 370টি কন্টেইনার, পাকিস্তান থেকে 297টি, আর বাকি কন্টেইনারগুলো সংযুক্ত আরব আমিরাত থেকে আসে। দ্বিতীয় দফায় এমভি ইউয়ান জিয়াং ফা জং জাহাজটিতে আনা হচ্ছে 780টি কন্টেইনার। দুবাই থেকে 105টি, আর বাকি কন্টেইনারগুলো আসছে করাচি থেকে। এগুলোতে পোশাক খাতের কাঁচামাল, চিনি, আলু, সোডা অ্যাশ, মার্বেল পাথর সহ বিভিন্ন ধরনের পণ্য থাকছে। প্রথম দফায় পাকিস্তান থেকে পণ্যবাহী জাহাজ ভিড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে নেতিবাচক প্রচারণা হয়েছিল নিয়মিত চলাচলে তা কমবে মনে করছে কর্তৃপক্ষ। আগে যেভাবে হতো যে বিভিন্ন ট্রান্সশিপমেন্ট পোর্টের মাধ্যমে এগুলো আসতো, ফলে এটাতে 4-5 দিন অতিরিক্ত সময় লেগে যেত। এখন সেই সময়টা লাগছে না, এটা সরাসরি আসার কারণে আমরা আমাদের আমদানিকারকরা খুবই দ্রুত তাদের পণ্য পাচ্ছে। জাহাজের ক্ষেত্রে পণ্য যখন আসে আইজিএম সাবমিট হয়, বিল অফ এন্ট্রি সাবমিট হয়, যেগুলি আমাদের সিলেকশনের মধ্যে থাকে সেগুলি আমরা এক্সামিন করি, তারপরে স্ক্যান হয়, নানান ধরনের মেজারমেন্ট আমাদের আছে, তারপরে পণ্যগুলি খালাস হয়।
দুবাই ভিত্তিক কন্টেইনার জাহাজ পরিচালনাকারী সংস্থা ফিডার লাইন্স ডিএমসিসি নতুন এই সেবা চালু করে। বাংলাদেশে কর্ণফুলী লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান রিজেন্সি লাইন্স লিমিটেড রয়েছে স্থানীয় প্রতিনিধি হিসেবে। কন্টেইনারের সংখ্যা বাড়ায় নতুন রুটে জাহাজের সংখ্যাও বৃদ্ধির আশা শিপিং সংশ্লিষ্টদের। আমাদের যারা ব্যবসায়ী আছেন তারা নতুন নতুন রুট খুঁজে বের করবে, সেটাই আমাদের কিন্তু স্বাভাবিক বিষয়। আন্তর্জাতিক যে অন্যান্য বাজার দরের থেকে হয়তো পাকিস্তানে এই মুহূর্তে সেই সকল পণ্যের দাম হয়তো তুলনামূলক কম ছিল, যে কারণে আমাদের যারা আমদানিকারক আছেন তারা সেখানে উৎসাহী হয়েছেন বলেই এই আমদানি ব্যাপকতাটা একটু বৃদ্ধি পেয়েছে। রুটম্যাপ অনুযায়ী প্রতি 38 থেকে 42 দিনে একবার আরব আমিরাত থেকে পাকিস্তান হয়ে চট্টগ্রাম বন্দরে আসার কথা জাহাজটির। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। নাটোরের নলডাঙ্গায় অজ্ঞাত যুবককে রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার হালতিবিলের সাবমার্সিবল সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, উপজেলার মাধবনগর ইউনিয়নের হালতিবিলের মাঝে সাবমার্সিবল সড়কের পাশে অজ্ঞাত মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, মরদেহটির মুখমণ্ডলে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। কেউ পূর্বশত্রুতার জেরে ওই যুবককে হত্যা করেছে বলে ধারণা পুলিশের। $3,500 টাকার সিসি ক্যামেরা কেনা হয়েছে 22,500 টাকায়। 700 টাকার প্রিন্টার টোনারের দাম দেখানো হয় 7 গুণ বেশি। পশ্চিমাঞ্চল রেলওয়ের সরঞ্জাম কেনাকাটায় উঠেছে ব্যাপক অনিয়মের অভিযোগ। অতিরিক্ত দাম ও প্রয়োজনের বেশি মালামাল কেনায় রাষ্ট্রের ক্ষতি 1.5 কোটি টাকার বেশি। মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থার আশ্বাস রেলওয়ের। পশ্চিমাঞ্চল রেলের সিসি ক্যামেরা, স্ক্যানার, ফটোকপি মেশিন থেকে এসি কেনাকাটায় ব্যাপক অনিয়মের তথ্য পেয়েছে মহাহিসেব নিরীক্ষক ও নিয়ন্ত্রক কার্যালয়। 2020-21 অর্থ বছরে বাজারের তুলনায় কয়েক গুণ বেশি দামে সরঞ্জাম কেনা হয়। সেসব পণ্য ছিল চাহিদার তুলনায় অনেক বেশি। এতে রাষ্ট্রের ক্ষতি 1,59,71,000 টাকা। প্রতিবেদনে বলা হয়, বাড়তি দামে 90টি সিসি ক্যামেরা কেনায় রেলের ক্ষতি 12,71,060 টাকা। এছাড়া 1200 টাকার কেন্ট রিপ্লেসমেন্ট কিট কেনা হয় 3,500 টাকায়। 700 টাকার প্রিন্টার টোনারের দাম দেখানো হয় 7 গুণ বেশি, 5,190 টাকা। অডিট প্রতিবেদনের বিষয়ে তথ্য ছিল না বলে জানান পশ্চিমাঞ্চল রেলওয়ের কর্মকর্তারা। এছাড়া ক্রয় কমিটির সম্মতি ছাড়া এ ধরনের লেনদেন অসম্ভব। সাধারণত যে কেনাকাটাগুলো হয়, এটা প্রত্যেকটা দেশের মডেল থাকে, মডেলের একটা রেট থাকে, সেই অনুসারে হয়েছে। এখন কীভাবে অডিট আপত্তি দিল বা কীভাবে কী হলো, এটা আমাকে জেনে বলতে হবে। আমি এই মুহূর্তে আপনাকে ঢালাভাবে কিছু বলতে পারবো। লায়াবেল হলে অধিকাংশ ক্ষেত্রে হয়ে যায় ওই বাজার দর যাচাই কমিটি আর টেকনিক্যাল এভালুয়েশন কমিটি। জিএমএটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত আসলে দেখার তার সুযোগ নেই। জবাবদিহি না থাকায় দিনের পর দিন এমন অনিয়ম দুর্নীতি হয়েছে বলছে সুশাসনের জন্য নাগরিক। সরকারি অর্থের অপচয় ঠেকাতে ব্যবস্থা নেওয়ার তাগিদ সুজনের। শাস্তির বিধানটা মনে হয় আমরা কার্যকর করতে পারছি না। এটার কারণে কিন্তু এটা আরও উৎসাহিত করছে এবং আমাদের দুর্নীতিকে এইভাবেই কিন্তু উৎসাহিত করে। দিন দিন কিন্তু আমাদের দুর্নীতি বেড়েই চলেছে। অডিট প্রতিবেদনে বলা হয়, রেলের ভোক্তা বিভাগ থেকে যে মালামালের চাহিদা দেওয়া হয়েছিল তার তুলনায় 40 গুণেরও বেশি কিনেছে রেল কর্তৃপক্ষ। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। খননের 3 বছর না যেতেই ভরাট সাতক্ষীরার সালতা নদী। নদী ভরাট হয় শুকনো মৌসুমে পানির সংকট আর বর্ষায় জলাবদ্ধতার দুর্ভোগ পোহাচ্ছেন সাতক্ষীরা, খুলনা ও যশোরের 25 লাখ মানুষ। নদীর পানি প্রবাহের জন্য টিআরএম প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়েছেন নদী পাড়ের মানুষ। তালা উপজেলার 5 ইউনিয়ন এবং ডুমুরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলের বর্ষার পানি প্রবাহিত হয় সালতা নদী দিয়ে। নদীটি 2019 সালের জুনে খননের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। কাজ শেষ হয় 2021 সালের জুনে। তবে 3 বছর না যেতেই সালতা নদীটি পরিণত হয়েছে গোচারণ ভূমিতে। ব্যাপক জলাবদ্ধতার কবলে পড়ে নদী পাড়ের মানুষ। পরে 2-3 বছরের ভিতরে গাং কাটিনি, এই গাং গেছে এখন বুঝি। এখন এই গাং না খনন করলে এই পানি আমাকে এমনি আসতে পারবে না। গেরালারা মাছ করি পানি আটকা রাখে, আমরা তলায় মরি। বর্ষার সময় এসে বুড়ি মরতেছি, পানি সত্যি পেতেছে না। আর শুকনার সময় এসে মোটে পানি উঠতিস না। পাখিমারা বিলে টিআরএম বাস্তবায়নের জন্য কপোতাক্ষ নদ ভরাট থেকে রক্ষা পেয়েছে।
শালতা নদীতেও টিআরএম বাস্তবায়ন হলে জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে ২৫ লাখ মানুষ, পাশাপাশি রক্ষা পাবে ফসল ও জীববৈচিত্র্য। যদি এখানে টিআরএম করা যেত এই নদীটার সাথে, ওই সময় যদি টিআরএমটা করা যেত, অবাধ জোয়ার এবং ভাটা এটা যদি আপ ডাউন করা যেত, তাহলে আজকের এই নদীটার সরকারের এই টাকাটা অপচয় হতো না। তবে সম্ভাব্যতা যাচাই ছাড়া শালতা নদীতে টিআরএম বাস্তবায়ন করা যায় কিনা তা বলা সম্ভব নয়, বলছে পানি উন্নয়ন বোর্ড। হুট করে বলাটা ডিফিকাল্ট যে আসলে টিআরএম বাস্তবায়ন করা যাবে কি যাবে না, এটা আসলে মানে ফিজিবিলিটি স্টাডির মাধ্যমে আসলে এটা বলা সম্ভব। তালার কাঠবুনিয়া থেকে খলিলনগর পর্যন্ত ১৩ কিলোমিটার খননে খরচ ১৪,৬৩,০০,০০০ টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর বাজারে চাল ও মুরগির দাম বাড়তি। সব ধরনের চালের দাম প্রতি কেজিতে বেড়েছে ৬ থেকে ৭ টাকা। এছাড়া ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০ টাকায় আর সোনালী মুরগি ৩৩০ টাকায়। তবে স্বস্তি ফিরতে শুরু করেছে শীতকালীন সবজিতে। সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম কমেছে ২০ থেকে ৩০ টাকা। সাধারণত আমনের ভরা মৌসুমে চালের সরবরাহ ও দাম স্বাভাবিক থাকে, কিন্তু এই সময়েও রাজধানীর বাজারে খুচরা পর্যায়ে চালের দাম কেজিতে ৬ থেকে ৬০ টাকা বেড়েছে। বিক্রেতারা বলছেন ধানের দাম বাড়ায় মোকাম থেকেই বাড়ানো হয়েছে দাম, এতে ক্ষুব্ধ ক্রেতারা। প্রত্যেকটা চালের দামই এরকম বাড়তি, ৫-৭ টাকা বাড়তি। এখন সিজনের সময়, এখন যদি এরকম হয় তাহলে মানুষ কিভাবে খাবে বলেন দেখি। তো বাড়ার পেছনে একমাত্র বলতে পারবে মিলাররা, যারা উৎপাদন করে তারা বলতে পারবে কেন বাড়ছে, কি জন্য বাড়ছে। আমাদের জিরা ধান নাই, ধানের সংকট, সেই কারণে চালের দামটা বাড়তি। ওনাদের বাস্য হলো এটাই, আর ওনাদের কাছে আমাদের বাড়তি কথা বলা যায় না, এক কথাই বলে আপনি নিলে নেন, না নিলে নাই। বেড়েছে মুরগির দামও। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে আর সোনালী মুরগি ৩৩০ টাকায়। ক্রেতাদের দাবি সিন্ডিকেটের প্রভাবেই বেড়েছে দাম। আজকে কেজিতে বাড়ছে ২০ টাকা ৩০ টাকা কেজিতে, বিক্রি করতে আছে সোনালী ৩৩০ টাকা ৪০ টাকা, ব্রয়লার ২০০ টাকা, ২-৩ দিন আগে বিক্রি করছি ১৮০ টাকা। দাম বাড়তে মালের আমদানি কম। কোন দিকে কোন জিনিসটা সাধারণ মানুষের জন্য সুবিধা করে দিছে বলেন? কোন মুরগির দাম কোন দিকে কমছে? আরো বাড়তি। কোন দিকে কমছে এটা বলেন? আরো বাড়তি, প্রত্যেকটা জিনিসের দাম বাড়তি। তবে স্বস্তি ফিরেছে বিভিন্ন শীতকালীন সবজির দামে। ধরন ভেদে প্রতি কেজি শিম ৩০ টাকা, মূলা ২০ টাকা, গাজর ৬০ টাকা ও বেগুন ৫০ টাকায় বিক্রি হচ্ছে। আর প্রতি পিস ফুলকপি ও বাঁধাকপি ৩০ থেকে ৪০ টাকা এবং লাউ ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। এক মাসের ব্যবধানে কাঁচা সবজি প্রতি কেজিতে ৩০-৪০ টাকা দাম কমে গেছে। এখন একটু স্বস্তির ভিতর আছে, তবে একটু কমলে ভালো হয় আর কি। এখন তো সবজির সিজন, সিন্ডিকেট না থাকলে দামটা মোটামুটি রিজনেবল থাকতো আর কি। এদিকে সিন্ডিকেটের দৌরাত্মে এখনও বাজারে সয়াবিন তেলের সরবরাহ কম। দাম বাড়িয়ে প্রতি লিটার ১৭৫ টাকা করা হলেও দোকানে পাওয়া যাচ্ছে না ১ থেকে ২ লিটারের তেলের বোতল। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গ্রীষ্মকালীন M53 ও বিপ্লব জাতের পেঁয়াজ আবাদে সফলতা পেয়েছেন ফরিদপুরের চাষিরা। মাত্র ৯০ দিনে ঘরে তোলা যায় এ জাতের পেঁয়াজ। চাষিরা বলছেন সারা বছর চাষযোগ্য এ জাতে খরচও কম। কৃষি বিভাগ বলছে চাষ সম্প্রসারণে কাজ করছেন তারা। ফরিদপুর সদরের চর মাধবদিয়ার বিস্তীর্ণ এলাকা, নিজ জমিতে চাষের পেঁয়াজ উঠাতে ব্যস্ত চাষিরা। সরকারি প্রণোদনায় পাওয়া গ্রীষ্মকালীন নাসিক M53 ও বিপ্লব জাতের পেঁয়াজ আবাদ করেন কৃষকরা। পরীক্ষামূলক চাষে সফল হয়েছে তারা। এই জাতের পেঁয়াজ আবাদে খরচ অনেক কম। মুড়িকাটা পেঁয়াজ প্রতি বিঘার আবাদ যেখানে লাখ টাকা, সেখানে গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদের খরচ মাত্র ২৫ থেকে ৩০ হাজার টাকা। এবারই প্রথম আমরা এই পেঁয়াজটা লাগাইছি এবং এই পেঁয়াজটা লাগাই অনেক খরচ কম, ফলন বেশি। ফলন মোটামুটি খুব ভালো হয়েছে, আশা করতেছি ৩৩% আল্লাহ দিলে ১ সমান পেঁয়াজ হবে। কৃষি বিভাগ বলছে এই জাতের পেঁয়াজ সারা বছরই আবাদ করা যায়। এবার পরীক্ষামূলকভাবে ১০০ বিঘা জমিতে চাষ হয়েছে। আমাদের এই চর এলাকাটাতে এই পেঁয়াজ হচ্ছে এনাদের প্রধান ফসল। ঠিক সে জায়গাটাতে যদি আমরা ১ বিঘাতে একজন কৃষকের ১ লাখ টাকা বাঁচিয়ে দিয়ে উল্টো আবার লাভ বাড়িয়ে দিতে পারি, সেটা আমাদের দেশের জন্য যেমন উপকার হবে, আমাদের স্থানীয় কৃষকের জন্য অনেক উপকার হবে। এটা বেলে দোআঁশ মাটিতে গ্রীষ্মকালীন পেঁয়াজের ফলন ভালো হয়ে থাকে। এজন্য চরাঞ্চলে আবাদ সম্প্রসারণ করা গেলে বাড়বে উৎপাদন, লাভবান হবেন কৃষকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।